আসসালামু আলাইকুম। খুবই একটি ইন্টারেস্টিং খবর। সেটি হলো পাকিস্তান ভারতের মধ্যে যখন এই যুদ্ধ ভাব, সেটা হলো আপনারা জানেন যে কাশ্মীরে 26 জন পর্যটককে হত্যা করা হয়েছে এবং এটার দায় ভারত চাপিয়েছে পাকিস্তানের উপর। পাকিস্তান সেটাকে অস্বীকার করেছে এবং পাকিস্তানও বলছে যে দরকার হয় আন্তর্জাতিকভাবে নিরপেক্ষ তদন্ত করা হোক এটার ঘটনা কি। কিন্তু আমরা একটা জিনিস দেখি, যখন পাকিস্তানে কোনো ঘটনা ঘটে ভারতের উপর দায় চাপায়, আবার ভারতে যখন কোনো ঘটনা ঘটে সেটা পাকিস্তানের উপর দায় চাপায়। এই খেলাটা আসলে 1947 সালের পর থেকে আজ পর্যন্ত এই 75 বছর যাবৎ চলছে এবং অনন্তকাল চলবে। এরকম প্রতিবেশীরা যখন শত্রু দেশে পরিণত হয়ে যায় তখন দুটি দেশেরই, অর্থাৎ প্রতিবেশী উভয় দেশই কিন্তু অস্থিরতার মধ্যে কাটায় এবং সে দেশের উন্নয়নগুলো থেমে যায়। এই কারণে যে সাধারণ মানুষের খাদ্য, বাসস্থান, চিকিৎসা, শিক্ষা এদিকে নজর না দিয়ে তখন অস্ত্র ক্রয় করতে চায়। অস্ত্রের দিক থেকে কে কত উন্নত এটা প্রমাণ করতে চায়। করতে করতে দেশের অর্থনীতি পঙ্গু হয়ে যায়, যেটা ভারত এবং পাকিস্তান উভয়ের ক্ষেত্রে। কারণ ভারত বৃহৎ দেশ, যত মানুষ আছে 144 কোটি মানুষ, সেই দেশের মানুষের কতটুকু আর্থিক উন্নয়ন, সে দেশের রাস্তাঘাটের কতটুকু উন্নয়ন, এগুলি কিন্তু বিবেচনা হিসেবে পাকিস্তান তো অবশ্যই একটি অগণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে 1947 সাল থেকে আজ পর্যন্ত আর্মিদের তত্ত্বাবধানেই চলছে বলতে গেলে। মাঝে মাঝে টুকটাক গণতান্ত্রিক শাসন ব্যবস্থায় বিভিন্ন দল আসে, কিন্তু তারাও বেশি দিন ক্ষমতা থাকতে চায় না। সামরিক বাহিনী আবার রাজনীতি করে তাদেরকে পরাস্ত করে। যেমন ইমরান খানকে বরখাস্ত করা হলো, তার বিরুদ্ধে ষড়যন্ত্র করে তাকে ক্ষমতাচ্যুত করা হলো। এগুলো পাকিস্তানের আর্মিদেরই কাজ। তাই আমরা কখনোই এই পাকিস্তানের এই অগণতান্ত্রিক এবং আর্মির যেই হস্তক্ষেপ, এটা আসলে আমরা কখনোই পছন্দ করি না। কারণ পৃথিবীর বুকে প্রতিটি সভ্য রাষ্ট্রই গণতান্ত্রিক আচরণ করে, গণতান্ত্রিকভাবে নির্বাচন হয়, গণতান্ত্রিকভাবে নির্বাচিত হয়ে সরকার পরিচালনা, দেশের মানুষের ভাগ্য উন্নয়নের চেষ্টা করে। কিন্তু পাকিস্তানে একটা ব্যতিক্রম, যে বারবার সেখানে গণতান্ত্রিক সরকার আসার পরেও সেই গণতান্ত্রিক সরকারকে কাজ করতে দেওয়া হয় না। সেখানে নেপথ্যে সেনাবাহিনী ওই সরকারকে পরিচালনা করতে চেষ্টা করে, যদি না পারে তাহলে সেই সরকারকে যেভাবে হোক কোনো একটা বিপদে ফেলে তাকে বরখাস্ত করা হয় অথবা তাতে ক্ষমতা নেওয়া হয়। এইরকমই আমরা দেখছি। যেমন আমরা দেখি জুলফিকার আলী ভুট্টোকেও কিন্তু আমরা জিয়াউল হক ক্ষমতাচ্যুত করেছিল এবং তাকে ফাঁসিতে ঝুলিয়েছে। আমরা দেখেছি পারভেজ মোশাররফকে। আমরা এবার দেখলাম যে ইমরান খানকে, জনপ্রিয় একজন ক্রিকেটার, তাকেও। কিন্তু সেই পাকিস্তান এবং ভারতের যে বর্তমান যে উত্তেজনা, এই সারা পৃথিবী কিন্তু এখানে চোখ রাখছে। আমেরিকা, রাশিয়া, তারপরে চীন সহ বড় বড় শক্তিগুলো কিন্তু তারা এদিকে নজর রাখছে এবং জাতিসংঘ কিন্তু বলছে দুই পক্ষকে চরম সংযম প্রদর্শন করেছেন এবং জাতিসংঘে এই নিয়ে সভাও হয়েছে। তারা বলছে যে যেন বড় ধরনের কোনো যুদ্ধ না হয়। সবচেয়ে ভালো কথা বলেছেন ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন যে পাকিস্তানের সাথেও আমাদের বন্ধুত্ব আছে, ভারতের সাথে আমাদের কৌশলগত বন্ধুত্ব আছে। আর এই দুইটি দেশ প্রায় 1500 অর্থাৎ 1500 বছর আগের থেকে তারা এই দ্বন্দ্ব ফাসাদে আছে, হয়তো আরও বেশি হবে, এই কথা বলেছেন। তাই তাদের সমস্যার সমাধান তারাই একসময় করে ফেলবে। তো এখানে তিনি চমৎকার একটি কথা বলেছেন যে পক্ষ না নিই। কিন্তু আমরা দেখেছি যে এর মধ্যে থেকেই যে মুসলিম বিশ্বের অনেক দেশ পাকিস্তানকে সমর্থন দিচ্ছে। আবার ভারতের পক্ষ আছে, কিছু দেশ, রাশিয়া আছে, বিভিন্ন দেশ আছে, তারাও হয়তো সমর্থন দেবে। কিন্তু এভাবে যদি বিশ্ব ভাগাভাগি হয়ে যায় তাহলে যুদ্ধটা কিন্তু ছোটো থাকবে না। কারণ দুটি দেশের মধ্যে পারমাণবিক বোমা আছে। আর পাকিস্তান তো বলেই দিয়েছে যে 130টি পারমাণবিক বোমা তাক করা আছে ভারতের দিকে। কিন্তু ভারতের কি পারমাণবিক বোমা নেই? ভারতেরও আছে। তো তোমার পাকিস্তানের পারমাণবিক বোমা ওখানে ফুটবে আর ভারতের বোমা পাকিস্তানে ফুটবে না, এটা তো ভাবার কোনো অবকাশ নেই। আর পারমাণবিক বোমাগুলো ফুটা মানেই আমরা হিরোশিমা নাগাসাকিতে সেই কত বছর আগে, প্রায় 50 বছর আগে, 50 কেন 80 বছর আগে, 80 বছর আগে সেখানে বোম ফেলছে, এখনও সেখানে ফসলাদিনে কত মানুষ সেখানে প্রাণ হারিয়েছে। আর এখনকার বোমগুলো তো আরও বেশি মারাত্মক, তার থেকে 50 গুণ 100 গুণ বেশি তেজস্ক্রিয়তা সে ছড়াবে। সেখানে কি অবস্থা হবে যদি
দুই দেশেই পরস্পর এরকম মানে পারমাণবিক বোমা চার্জ করা হয়, তাহলে পরিস্থিতি লক্ষ লক্ষ মানুষ মারা যাবে, কোটি কোটি মানুষ মারা যাবে, অর্থনীতি পঙ্গু হয়ে যাবে, কৃষি, স্বাস্থ্য, ব্যবসা বাণিজ্য সব কিছু দুই দেশেরই ধ্বংস হয়ে যাবে, এবং দুই দেশেরই যে অখণ্ডতা সেটা কিন্তু আর থাকবে না। দেখা যাবে যে বেলুচিস্তান তারা তো স্বাধীনতা চাচ্ছে, ওদিকে পাঞ্জাব স্বাধীনতা চাচ্ছে, এদিকে 7 অঞ্চলেও অবস্থা ভালো না, তামিলনাড়ুতেও সমস্যা, তাহলে ভারতও তো ঝুঁকির মধ্যে পড়ে যাবে। সব কিছু মিলিয়ে যুদ্ধ মানে বড় কোনো যুদ্ধ হোক এটা আমরা চাই না। কেন চাই না? উপমহাদেশের আমরা অধিবাসী, কারণ এই দুটি দেশের সাথে আমাদেরও একটি নারীর সম্পর্ক আছে, তাই আমরা চাই যেখানে একটি সম্প্রীতি স্থাপন হোক, এবং যত কিছু হোক না কেন যুদ্ধ যাতে বড় হয়। কিন্তু সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার যেটি আমি বলছিলাম সেটা হলো যে শিখ নেতা, যে খালিস্তান আন্দোলনের নেতা গুরপত ওয়ান্ত সিং পান্নুন, তিনি খালিস্তান অর্থাৎ পাঞ্জাবকে স্বাধীন করে তারা খালিস্তান রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায়, এবং এই খালিস্তান আন্দোলনের কারণেই একসময় ইন্দিরা গান্ধীকে জীবন দিতে হয়েছিল শিখদের হাতে, এবং শিখদের স্বর্ণ মন্দিরও একসময় আক্রমণ করেছিলেন, হামলা করেছিলেন ইন্দিরা গান্ধী, তারই পরিণতি তার জীবন দিয়ে কিন্তু পরিশোধ করতে হয়েছে। সেই ভারত এবং পাকিস্তানের যে এখন যে উত্তেজনা চলছে, সেই চিরবৈরী প্রতিবেশী পাকিস্তানের সঙ্গে ভারতের এই যে চলমান যে চরম উত্তেজনা, এই উত্তেজনার সময় ইসলামাবাদের পাশে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন এই পান্নু সাহেব, এই শিখ নেতা গুরপত ওয়ান্ত সিং পান্নু পান্নুন। তিনি বলছেন যে আমরা 2 কোটি শিখ আছি, পাঞ্জাবি আছি, পাঞ্জাব আমরা ভারতের সাথে নেই, আমরা পাকিস্তানের সাথে আছি, এবং পাকিস্তানের পক্ষ হয়ে আমরা ভারতের হামলাকে প্রতিহত করব। এবং এই কথা বলছেন যে ভারত যদি পাকিস্তানে হামলা করার জন্য ভারতীয় সেনাবাহিনীকে পাঞ্জাবের ভিতর দিয়ে যেতে চায়, আমরা তা হতে দেব না। অথচ পাঞ্জাব কিন্তু ভারতেরই একটি অঙ্গরাজ্য, তারাও একটি প্রদেশ, তাই সেখানে কার নেতা যদি এই কথা বলেন তাহলে বুঝতে হবে যে ভারতের অভ্যন্তরীণ রাজনীতি বিভিন্ন অঞ্চলে বিভিন্ন রকম, এবং তাদের মধ্যে বিভিন্ন রকমের বিচ্ছিন্নতাবাদী একটা চিন্তাভাবনা কিন্তু আছে, অনেকেরই স্বাধীন হওয়ার একটা মতলব আছে। মণিপুরে আগুন জ্বলছে, মণিপুর, এদিকে দেখেন আপনার এই যে 7 রাজ্যের মধ্যে বিভিন্ন রকমের নানান ধরনের উস্কানি আছে, এবং সেখানে এও শোনা যায় যে মণিপুরে এই অঞ্চলে একটা খ্রিস্টান রাষ্ট্র করার জন্য পশ্চিমাদের একটা চেষ্টা আছে। এগুলি নরেন্দ্র মোদীর মাথায় আছে, ভারতীয় রাজনীতিবিদদের মাথায় আছে। ওদিকে উত্তরে আমরা দেখি চীন একটা চিরশত্রু হিসাবে তার পাশে আছে। চীন অরুণাচলের অনেকগুলো গ্রাম দখল করে নিয়েছে। তারপরে আমরা দেখেছি যে গত কয়েক বছর আগে যে সেখানে সীমান্তে ভারত এবং চীনের সীমান্তের মধ্যে 2 দেশের সৈন্যদের মধ্যে হাতাহাতি হয়েছে, লাঠালাঠি হয়েছে, 1962 সালে যুদ্ধ হয়েছে। ভারতের স্বস্তি নেই যে চীনের কারণে, ওদিকে পাকিস্তানের সাথেও তার সীমান্তে নানান ধরনের সমস্যা আছে, এবং এই যে যুদ্ধদেহী মনোভাব, তার আগে দুটি দেশের বিরুদ্ধে কিছু কিছু পদক্ষেপ নিয়েছে। ভারত সিন্ধু নদ তারা বলছে যে চুক্তি ছিল, সেই চুক্তিটা রদ করেছে, এবং সম্প্রতি জানা যায় যে সিন্ধু নদীর পানি ছেড়ে দেওয়াতে ওই পাকিস্তানের অঞ্চলে বিপুল বন্যা দেখা দিয়েছে। এই সমস্ত জিনিসগুলো অমানবিক। প্রতিবেশী দেশ যে কোনো কিছুই যখন একটি সমস্যা হয়, সমস্যাগুলো আলোচনার মাধ্যমে সমাধান করা যায়। কারণ এই 26টি প্রাণ গিয়েছে, আমরা অবশ্যই মর্মাহত, দুঃখিত, এবং যারা এই হামলা করেছে তাদেরকে চিহ্নিত করে, তাদেরকে গ্রেপ্তার করে দৃষ্টান্ত শাস্তি হোক, এটা আমরা চাই, এবং এই ধরনের সন্ত্রাসী হামলা বন্ধ হোক চিরদিনের জন্য। কিন্তু এই 26 জনের জন্য মানে বিলিয়ন বিলিয়ন ডলারের ক্ষতি হোক, তারপরে লক্ষ লক্ষ মানুষের জীবনমানের অবনতি হোক, কিংবা সেখানে লাশের পর লাশ পড়ে থাকুক, দুই পক্ষে, এটা কিন্তু আসলে আমাদের কাম্য নয়। কারণ এই 26 জন মানুষের জন্য আমাদের দরদ আছে, কিন্তু 26 জনকে কেন্দ্র করে যুদ্ধ হলে দেখা যাবে মহা বিপর্যয় ঘটে যাবে। সেই মহা বিপর্যয় থেকে কিন্তু 26 জনকে কুরবানি দেওয়া খুব একটা কষ্ট কিছু না। কিন্তু যখন দেখা যাবে 26,000, 26 লক্ষ কিংবা কোটি, কয়েক কোটি মানুষ দুই পক্ষেরই ক্ষতিগ্রস্ত হচ্ছে, তখন কিন্তু এই
মানে যে ক্ষতি পুষিয়ে দেওয়ার কিন্তু কোনো সরকারের পক্ষেই কিন্তু সম্ভব হবে না। তাই আমরা চাই শুভবুদ্ধির উদয় হোক, বিশ্ব যেমন একটি শান্তির একটি বিশ্ব চাই, বিভিন্ন অঞ্চলে শান্তি চাই। আমরা উপমহাদেশের লোক হয়ে আমরাও চাই যে শান্তি প্রতিষ্ঠা। যুদ্ধ কখনই সমস্যার সমাধান হয় না। যুদ্ধ হওয়ার পরও কিন্তু আলোচনা টেবিলেই আসতে হয়। যেমন ইউক্রেন রাশিয়ার যুদ্ধ হয়েছে, অনেক মানুষ মরেছে, অনেক রাস্তাঘাট, পুল, কালভার্ট, বিল্ডিং, স্কুল, কলেজে অনেক ধ্বংস হয়েছে, কিন্তু অবশেষে কিন্তু আলোচনায় আসতে হয়। আজকে যে রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন, তিনি কিন্তু ইউক্রেনের প্রেসিডেন্টের সাথে বসার জন্য রাজি হয়েছেন, এবং ইউক্রেনের যে প্রেসিডেন্ট জেলেনস্কি, তিনিও বসার জন্য একটি চুক্তি করার জন্য তারা চেষ্টা করছেন। এবং সেই চেষ্টাটা ডোনাল্ড ট্রাম্পের একটা ঐকান্তিক প্রচেষ্টা। ডোনাল্ড ট্রাম্প চাচ্ছেন যে যুদ্ধ এক জায়গায় এসে থেমে যায়। তাই এরকমই যে ভারত পাকিস্তান যুদ্ধ হবে, মানুষ মরবে, সম্পদ ক্ষতি হবে, অস্ত্র ফুটাফুটি হবে, কিন্তু কি হবে? কিছু টাকা পয়সা এবং জীবনের বন্যের সুখ হবে। কিন্তু অবশেষে আবার কি হবে? একটা পর্যায়ে এসে দুই পক্ষই আবার একটি সমঝোতা চাবে। তাই রক্ত না ঝরার আগেই, যুদ্ধ না বাঁধার আগেই, সম্পদ ক্ষতি না হওয়ার আগেই একটা সমঝোতায় আলোচনা টেবিলে একটা মধ্যস্থতে একটা সমস্যার সমাধান হবে, এবং দুই প্রতিবেশীর মধ্যে একটি ভালো সম্পর্ক, সারা উপমহাদেশে একটি সুসম্পর্ক প্রতিটি দেশের সাথে প্রতি দেশের হোক, এটি আমরা প্রত্যাশা করি। ভালো থাকবে।